নমস্কার, আমি বিদিশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা গতানুগতিক কোনো ভৌতিক বা অলৌকিক ভয়ের গল্প নয়। এটা এক সাধারণ পরিবারের একজন অতি সাধারণ বাচ্চা মেয়ের আগাগোড়া রহস্যে মোড়া একটি কাহিনী। বাচ্চা মেয়েটির চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাব আর 5টা বাচ্চা ছেলেমেয়ের মতো হলেও বড় হওয়ার পাশাপাশি তার একটা অদ্ভুত রকমের ইচ্ছের সৃষ্টি হয়েছিল। শুধুমাত্র সেইটুকু ইচ্ছে বাদ দিলে বাকি সময়টুকু সে পুরো আর 5টা স্বাভাবিক ছেলেমেয়ের মতোই আচরণ করত। আর তার ইচ্ছেটা ছিল মানুষের রক্ত আর মাংস খাওয়ার। আর তার এইটুকু ইচ্ছে বাদ দিলেই সে ছিল একজন নিষ্পাপ সরল একটি বাচ্চা মেয়ে। কেন সেই রকম হলো, কি রহস্য ছিল তার এই ইচ্ছের পিছনে, জানতে হলে শুনতে থাকুন রক্ত খেকো পিশাচিনী। আচ্ছা বাবা, মানুষের মাংস খেতে কেমন লাগে? 6 বছরের একটা বাচ্চা মেয়ের মুখে এই ধরনের প্রশ্ন শুনে যে কোনো বাবারই চমকে ওঠার কথা। কিন্তু আবির সাহেব বিন্দু মাত্রও চমকালেন না। আবির সাহেব মিষ্টি করে হেসে তার 6 বছরের বাচ্চা মেয়ে সুস্মিকে উত্তর দিলেন, খুব খারাপ খেতে লাগে মা, অনেক গন্ধ আসে মানুষের শরীর থেকে। মানুষের শরীর একেবারেই খাবার উপযুক্ত নয়। এদের মাংস অনেকটা নিম পাতার রসের মতো তিতা লাগে। কিন্তু তুমি কি করে জানলে বাবা? তুমি কি কখনো খেয়েছো মানুষ? হ্যাঁ মা, যখন আমি তোমার সমান ছোট ছিলাম তখন খেয়েছিলাম। খুব বাজে স্বাদ মানুষের মাংসের। হোক বাজে, তাও আমি মানুষের মাংস খাবো। তুমি প্লিজ এনে দাও বাবা, প্লিজ 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 বাবা, লক্ষ্মী বাবা আমার। আচ্ছা বাবা, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন তো আর কোনো মানুষ ঘর থেকে আমার লক্ষ্মী মেয়েটা, তুমি এখন ঘুমাও। আমি তোমায় কাল সকালে মানুষের মাংস এনে দেব, প্রমিস। ঠিক আছে লক্ষ্মী বাবা, প্রমিস। বাবার সাথে এতটুকু কথা বলেই সুস্মি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। সুস্মির এই ধরনের ব্যবহার আগে আবির সাহেবের কাছে অদ্ভুত আর অস্বাভাবিক লাগলেও এখন তার কাছে স্বাভাবিক হয়ে গেছে। কারণ আবির সাহেব জানেন সুস্মি আর 8-10টা স্বাভাবিক মেয়ের মতো নয়। সুস্মি জন্মের পর থেকেই বেশ অদ্ভুত আচরণ করতে শুরু করে। সুস্মির জন্মের সাথে সাথেই তার মা মারা যায়। এরপরে বাড়িতে একটা আয়া রাখা হয় সুস্মির জন্য, কিন্তু আয়াটা বেশি দিন টিকেনি। 13 দিন সুস্মির দেখাশোনা করার পর আয়াটা পালিয়ে যায়। এরপর আবির সাহেব সুস্মির দেখাশোনার জন্য আরো 4-5টা আয়া রাখেন, কিন্তু কোনো আয়াই তাদের বাড়িতে টেকে না। সবাই 3-4 দিন সুস্মির দেখাশোনা করেই বাড়ি থেকে পালিয়ে যায়। আবির সাহেব তখন বেশ চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছুই বুঝতে পারেন না। ভাবেন রহস্যটা কি, সব আয়ারা এইভাবে কিছু না বলে পালিয়ে যাচ্ছে কেন? এরপর তিনি শেষ যে আয়াটাকে রাখেন তার দিকে ভালো করে লক্ষ্য রাখতে থাকেন। এরপর তিনি যা দেখলেন তা দেখে তিনি পুরোই অবাক হয়ে গেলেন। সুস্মিকে যখন ল্যাকটোজেন বা এই ধরনের খাবার দেওয়া হয় তখন সে সেই খাবারটা না খেয়ে আয়ার হাতকে ঠোঁট দিয়ে চেপে। ঘটনাটা দেখতে স্বাভাবিক লাগলেও ঘটনাটা মোটেও স্বাভাবিক ছিল না। আসলে সুস্মি অনেকটা জোকের মতো করেই ঠোঁট দিয়ে চেপে আয়াদের শরীরের রক্ত খায়। আয়ারা প্রথমে কিছু বুঝতে পারত না, ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিত। পরে যখন ব্যাপারটা ভালো মতো বুঝতে পারে তখনই তারা বেশ ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না বলেই এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আবির সাহেব ঘটনাটা বুঝতে পারে এবং বেশ অবাকও হন। তিনি নিজেও একজন
কিন্তু তিনি তার পুরো জীবনে এই রকম অদ্ভুত বাচ্চা দেখেনি। এরপর আবির সাহেব এটা ভেবে ভয় পায় যে হয়তো ওই আয়াগুলোর মাধ্যমে এই বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যাবে। কিন্তু অদ্ভুতভাবে আবির সাহেব যখন ওই আয়াগুলোর খোঁজ নিতে যায় তখন জানতে পারে যে ওই আয়াগুলো যারা সুস্মিকে কয়েকদিন ধরে দেখাশোনা করছিল তারা এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কয়েকদিন পরেই যার যার বাড়িতে আত্মহত্যা করে মারা যায়। আবির সাহেব কিছুই বুঝতে পারে না তখন, তাই ভয়ে ওই শহর ছেড়ে নতুন শহরের দিকে চলে আসেন এবং এরপর থেকে বাড়িতে আর কোনো আয়া বা কাজের লোক রাখে না আবির সাহেব। তিনি নিজেই সুস্মিকে লালন পালন করে বড় করতে থাকেন, যদিও এরপর থেকে সুস্মির ওই অদ্ভুত রক্ত চুষে খাওয়ার ব্যাপারটা তিনি আর লক্ষ্য করেননি। এরপর সুস্মির যখন বয়স 1 বছর, একদিন সুস্মিকে সারা বাড়ি খুঁজে পেলেন না আবির সাহেব। এরপর খুঁজতে খুঁজতে দেখলেন সুস্মি খাটের নিচে লুকিয়ে একটা জীবন্ত টিকটিকিকে ছিঁড়ে খাচ্ছে। সেদিন আবির সাহেব সুস্মির এই হিংস্র রূপ দেখে বেশ ভয় পেয়েছিলেন। এরপর আবির সাহেব প্রায়ই লক্ষ্য করতেন সুস্মি সাধারণ খাবার মোটেও পছন্দ করত না। সে বিভিন্ন সময় লুকিয়ে লুকিয়ে জীবন্ত টিকটিকি বা ইঁদুরকে ছেঁড়াছেঁড়ি করে খেত। এরপর যখন সুস্মির 3 বছর বয়স, তখন একদিন আবির সাহেব লক্ষ্য করলেন যে সুস্মির এক ধরনের অদ্ভুত ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে সে যে কোনো প্রাণীকে বশ করে তার কাছে আহ্বান করতে পারে। এরপর বেশ নিষ্ঠুর হয়ে ছুরি দিয়ে সেই প্রাণীগুলোকে মেরে তাদের রক্ত আর মাংস খায় সে। প্রথম কয়েকদিন বিভিন্ন পাখি, এরপর বেড়াল, এইভাবে নানান ছোট ছোট প্রাণীদের বশ করে তাদের কাঁচা মাংস খেত সুস্মি। প্রথমে কয়েকবার আবির সাহেবকে লুকিয়ে এসব করলেও এরপর আবির সাহেবের সামনেই এই পৈশাচিক কাজ শুরু করে সুস্মি। আবির সাহেব নির্বাক দর্শকের মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখে সে দৃশ্য। আবির সাহেব বুঝতে পারে না যে তার কি করা উচিত। সুস্মি তার একমাত্র মেয়ে, তাই তাকে তো আর ফেলে দেওয়া যায় না। এইদিকে তার এই সমস্যাটা এতটাই অদ্ভুত আর অস্বাভাবিক যে এইগুলো আবির সাহেব কাউকে বলতেও পারছে না। সুস্মির এই অদ্ভুত আচরণ যদি সবার সামনে জানাজানি হয়ে যায় তাহলে হয়তো তাদের বাঁচাটাই মুশকিল হয়ে যাবে। তাই এই অদ্ভুত ঘটনাটা একান্তই গোপন রাখেন আবির সাহেব। পুরো সমাজ থেকে লুকিয়ে রাখেন তার মেয়ে সুস্মি। যদিও সুস্মি এখনো তার বয়স যতই বাড়ছে ততই সে আরো ভয়ানক আর হিংস্র হয়ে উঠছে। এখন সুস্মির বয়স প্রায় 6 বছর। এখনো সুস্মির স্বভাবের বিন্দুমাত্র কোনো পরিবর্তন ঘটেনি। সে এখনো টিকটিকি, ইঁদুর, গাছের পাখি, বেড়াল ইত্যাদি ছোট ছোট প্রাণীকে হত্যা করেই কাঁচাই ছেঁড়াছেঁড়ি করে খায়। সে বর্তমানে আরো বেশি হিংস্র হয়ে উঠেছে। তার এখন বর্তমানে মানুষের মাংস খাওয়ার নেশা উঠেছে। আবির সাহেব জানেন যে সুস্মির একবার যেটার নেশা ওঠে সেটা সে করেই ছাড়ে। বড্ড জেদ তার। তাও মানুষের মাংস নিয়ে মিথ্যে কথা বলে সুস্মির মনোযোগ নষ্ট করতে চাইছিল আবির সাহেব, কিন্তু কোনো লাভ হলো না। সুস্মি মাংসের আশা করেই রাতে ঘুমিয়ে পড়ল। আবির সাহেব নিজেও জানেন না যে সকালে কি হতে চলেছে। আবির সাহেব সুস্মিকে বুঝতে মাঝে মধ্যে সুস্মির সাথে সুস্মির মতোই পৈশাচিক কথাবার্তা বলতে থাকেন, কিন্তু তাও তিনি সুস্মিকে বুঝতে পারেন না। আবির সাহেব ভাবতে থাকেন 6 বছর বয়সের একটা মেয়ে যদি এতটা হিংস্র আর ভয়ানক হয় তাহলে সে আরো বড় হলে কত ভয়ানক হতে পারে। এটা ভাবতেই ভয়ে তার গা শিহরিয়ে উঠল। রাত এখন 11টা বাজে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আবির সাহেব জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছেন আর কাঁদতে কাঁদতে ভাবছিলেন যে কি দোষ ছিল তার,
কেনই বা ঘরে এমন একটা অদ্ভুত ধরনের মেয়ে জন্ম নিল? কি পাপের সাজা এটা তার? একটা বাচ্চা মেয়ের ভেতরে এতটা হিংস্রতার নিষ্ঠুরতা, সুস্মি কি আর কখনো সুস্থ হয়ে উঠবে? জানে না সে কি আর ৮-১০টা মেয়ের মতো স্বাভাবিক জীবন যাপন করবে না কখনো? সুস্মি কেন এইরকম? রাত এখন প্রায় ১১টা বাজে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝমি। আবির সাহেব জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখছেন আর কাঁদতে কাঁদতে ভাবছিলেন, কি দোষ ছিল আমার? কেনই বা ঘরে এমন একটা অদ্ভুত মেয়ে জন্ম নিল? কি পাপের সাজা এটা আমি পাচ্ছি? একটা বাচ্চা মেয়ের ভেতরে এতটা হিংস্রতা আর নিষ্ঠুরতা আসলো কিভাবে? সুস্মি কি আর কখনো সুস্থ হয়ে উঠবে না? সে কি আর ৮-১০টা মেয়ের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না কখনোই? সুস্মি কেন এরকম পিশাচিনী হলো? আর তাকে এই অভিশাপ থেকে মুক্ত করার কি কোনো উপায় নেই? সৃষ্টিকর্তা কি কাউকে পাঠাবে না এইরকম অভিশপ্ত জীবন থেকে তাকে মুক্ত করতে? জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে এই সবই ভাবছিলেন আবির সাহেব। এরপর হঠাৎ কারো জোরে ধাক্কানোর শব্দ পেলেন আবির সাহেব। আবির সাহেব বেশ চমকে উঠলেন। এত রাতে বাড়ির ভিতরে কে এসেছে? এরপর দ্রুত গিয়ে দরজাটা খুলতেই আবির সাহেব দেখলেন একজন ভদ্রলোক পুরো বৃষ্টিতে ভিজে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবির সাহেব কিছুটা গম্ভীর কণ্ঠে লোকটাকে প্রশ্ন করলেন, কি আপনি? কি চান এত রাতে? লোকটা কিছুটা কাঁপা হ্যালো, আমি মিশির আলী। আমি একজন ডিটেকটিভ। আমার গাড়িটা হঠাৎ আপনার বাড়ির সামনে এসে নষ্ট হয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমি কি আজকের রাতটা আপনার বাড়িতে একটু থাকতে পারি? লোকটার কথা শুনে আবির সাহেব বেশ চিন্তায় পড়ে গেলেন। আবির সাহেব একবার ভাবলেন, বাড়িতে এখন সে আর তার মেয়ে সুস্মি ছাড়া আর কেউ নেই, তাই এত রাতে একজন অপরিচিত লোককে বাড়িতে ঢুকতে দেওয়াটা কি ঠিক হবে? এরপর আবার ভাবলেন, বাহিরে আসলেই অনেক বৃষ্টি, লোকটার পক্ষে এখন তার বাড়ি যাওয়াটা সম্ভব না। এছাড়াও লোকটাকে দেখে বেশ ভদ্রমতোই লাগছিল, আর লোকটা যখন বিপদে পড়ে নিজেই এসেছে সাহায্যের জন্য, তাহলে তাকে ফিরিয়ে দেওয়াটা উচিত হবে না। এরপর আবির সাহেব মিশির আলী সাহেবকে নিজের বাড়ির ভিতরে নিয়ে আসলেন। বৃষ্টিতে মিশির আলী সাহেবের পুরো শরীর ভিজে গিয়েছিল, তাই আবির সাহেব তাকে একটা গামছা আর লুঙ্গি দিলেন। এরপর মিশির আলী সাহেব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলেন। মিশির আলী সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। বাড়িটা ভালো মতো পর্যবেক্ষণ করছেন তিনি। বাড়ির ভিতরে 2টো ইউনিট। বাড়িটা বেশ বড়, কিন্তু তিনি বুঝতে পারলেন যে বাড়িতে কোনো বড় মেয়ে মানুষ বা কাজের লোক নেই, কারণ বাড়িটা বেশ অগোছালো ছিল। মেয়ে মানুষ থাকলে কিছু করুক আর নাই করুক, বাড়িটা অন্তত গোছানো থাকতো। এছাড়া কোনো কাজের লোক থাকলেও বাড়িটা গুছিয়ে রাখত। মিশির আলী সাহেব এটা ভেবে বেশ অবাক হলেন যে এত বড় বাড়িতে এই লোকটা শুধু, অবশ্য হয়তো লোকটার একা থাকার কথা না, লোকটার সাথে হয়তো তার কোনো বাচ্চা ছেলে বা মেয়ে থাকে, কারণ লোকটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে লোকটা কতটা নিঃসঙ্গতায় ভুগছে। এরপর আবির সাহেব 2 কাপ কফি নিয়ে এসে 1 কাপ কফি মিশির আলী সাহেবকে দিলেন এবং অন্য কাপটা নিজে পান করতে লাগলেন। বেশ কিছুক্ষণ তারা কেউ কারোর সাথে কোনো কথা বললেন না। দুজনেই দুজনকে মিশির আলী সাহেব আবির সাহেবের আচরণ পর্যবেক্ষণ করছিল লোকটাকে ভালোভাবে জানার জন্য, আর আবির সাহেব মিশির আলী সাহেবকে পর্যবেক্ষণ করছিল লোকটা কি আসলেই সুবিধার কিনা এটা জানতে। অচেনা অপরিচিত একটা লোক তার ঘরের ড্রয়িং রুমে বসে আছে এত রাতে, এটা ভাবতেই বেশ ভয় লাগে। এরপর হঠাৎ নীরবতা কাটিয়ে মিশির আলী সাহেব আবির সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল?
লোকটার প্রশ্ন শুনেই আবির সাহেব বেশ চমকে উঠলেন। আবির সাহেব কিছুই বুঝতে পারলেন না, তার স্ত্রী মারা গেছে এই কথাটা এই অচেনা লোকটা জানলো কিভাবে। এরপর কিছুটা অবাক হয়েই বললেন, আপনাকে কে বলল যে আমার স্ত্রী মারা গেছে? আপনি কি আমায় আগে থেকেই চেনেন নাকি? না, আজই আপনার সাথে প্রথম পরিচয় হলো। অবশ্য এখনো পর্যন্ত আপনার নামটাই জানা হলো না। ও সরি, আমার নাম আবির চৌধুরী। কিন্তু আপনি বুঝলেন কি করে যে আমার স্ত্রী মারা গেছে? প্রথমত, আপনি ছাড়া এই ঘরে যদি অন্য কেউ থাকতো এতক্ষণে নিশ্চয়ই একবার হলে আমায় দেখতে আসতো। মেয়েদের কৌতূহলতা একটু বেশিই থাকে, আর বাড়িটা দেখে মনে হচ্ছে বেশ অগুছালো। মানে বাড়িতে হয়তো আপনি ছাড়া আর কোনো মেয়ে মানুষই থাকে না, থাকলেও হয়তো বাচ্চা থাকে। আর আপনাকে দেখেও মনে হচ্ছে না অবিবাহিত। তার মানে আগেই স্ত্রী ছিল, কিন্তু এখন নেই। অনুমান সে মারা গেছে। আর এছাড়াও আপনার পুরো বাড়িতে একটাও কাজের লোক নেই। বাহ, বেশ ভালো অনুমান শক্তি তো আপনার। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে। আমাদের যখন প্রথম সন্তান হয় তখনই সে মারা যায়। এরপর থেকে আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি। আমার মেয়ের নাম সুস্মি, বয়স 6 বছর। আচ্ছা, আপনার কাজটা কি বলুন? ডিটেকটিভ। রহস্যের পিছনে ছোটাই আমার কাজ। যেখানেই রহস্য থাকে সেখানেই আমি গিয়ে। বেশ মজাদার তো, কিন্তু এতে আপনার লাভটা কি হয়? এক ধরনের নেশা বলতে পারেন। ভালোই। আর আমি একজন ডাক্তার। অদ্ভুত তো, আপনি কি করে বুঝলেন? আসলে আমরা দিনের বেশিরভাগ সময়টাই আমাদের পেশার তাই আমাদের আচার আচরণে সেই পেশার একটা প্রতিফলন ফুটে ওঠে মাত্র। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। আচ্ছা, আপনি কোন ধরনের রহস্য নিয়ে কাজ করেন? যে কোনো ধরনের। এছাড়া আমি একজন সাইকিয়াট্রিস্টও। তাই ভয়ানক মানসিক রোগ অর্থাৎ সাইকোদের নিয়ে কাজ করাটা বেশ। এছাড়া যে সকল রহস্যের সমাধান কারো কাছে থাকে না সেই সকল সমস্যা নিয়েও কাজ করে থাকি। আচ্ছা, আপনি যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, তাহলে আপনাকে একটা প্রশ্ন আচ্ছা, একটা শিশু জন্মের পর থেকেই অদ্ভুত ব্যবহার করা শুরু করে। তার স্বাভাবিক খাবারে মোটেও রুচি নেই। সে অদ্ভুত খাবার পছন্দ করে, যেমন কোনো প্রাণীর রক্ত, কাঁচা মাংস ইত্যাদি। সে বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে আরো বেশি হিংস্র হয়ে ওঠে। এমন কোনো বাচ্চার বা শিশুর কথা আপনি কখনো শুনেছেন বা দেখেছেন? আচ্ছা, আপনি কি কোনো বিষয়ে আমার থেকে সাহায্য চান? মানে না, আমি এমনি বলছিলাম আর কি। আমাকে এরকম একটা ঘটনা একজন বলেছিল তো, তাই। বাদ দিন। আচ্ছা, আপনার কফি তো শেষ, আপনাকে কি আর এক কাপ কফি? না, তবে বৃষ্টিতে আমার সিগারেটের প্যাকেটটা পুরো ভিজে একাকার হয়ে গেছে। একটা সিগারেট পাওয়া। এরপর মিশির আলী সাহেব সিগারেট টানতে টানতে বারে বারে আর চোখে আবির সাহেবের দিকে তাকাচ্ছিল। আবির সাহেবও প্রসঙ্গটা পাল্টে এ বিষয়ে আর কোনো কথা বলেন না। এমনকি আবির সাহেব ভয়ে মাথা নিচু করে মিশির আলীর সাথে আর বেশি কথা বলে না সে। আবির সাহেব মিশির আলীর চোখের দিকেও তাকায় না। আবির সাহেব বুঝতে পারেন যে মিশির আলীর একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে মানুষকে। হয়তো তার চোখের দিকে তাকালেই মিশির আলী সাহেব তার সম্পর্কে সত্যিটা জেনে যাবেন। আবির সাহেব প্রথমে একবার ভেবেছিলেন লোকটা বেশ বুদ্ধিমান এবং যেহেতু রহস্য নিয়ে কাজ করে, তাহলে হয়তো সে তার মেয়ের এই অদ্ভুত আচরণের রহস্য উদ্ঘাটন করতে পারবেন। কিন্তু তখনও আবির সাহেব তাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। তাই আবির সাহেব তার মেয়ের অদ্ভুত ব্যবহারের পুরো ঘটনাটাই লুকিয়ে যায় মিশির আলী সাহেবের কাছ থেকে। আবির সাহেব ভাবেন, এই বিষয়টা যদি মিশির আলী সাহেবকে তিনি বলেন এবং মিশির আলী সাহেবও যদি অন্যদের বলে দেয়, তাহলে তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপর দেখতে দেখতে ভোর হওয়ার আগেই বৃষ্টি থেমে যায় এবং মিশির আলী সাহেব আবির সাহেবকে একেবারে ভোরবেলাতেই ধন্যবাদ আর বিদায় দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে আসে।
এরপর এলাকারই একটা গ্যারেজ থেকে গাড়িটা ঠিক করে তার বাড়ির পথে রওনা হয়। তাই শশমী মিশির আলী সাহেবের সাথে পরিচিত হতে পারেনি। অবশ্য মিশির আলী সাহেব আবির সাহেবকে বিদায় দেওয়ার আগে কি মনে করে যেন তার নিজের ভিজিটিং কার্ডটা আর বাড়ির ঠিকানাটা দিয়ে এসেছিল তার বাড়িতে। প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আবির সাহেব সকাল সকাল বেশ কিছুক্ষণ মিশির আলী সাহেবকে নিয়ে ভাবতে থাকে। ভাবেন লোকটা বেশ অদ্ভুত ধরনের এবং বেশ বুদ্ধিমান। আবির সাহেব ভেবেছিল শশমীর মতো অদ্ভুত বাচ্চাদের আচরণের কথা যে কাউকে বললেই হেসে উড়িয়ে দেবে, কিন্তু মিশির আলী সাহেব হেসে উড়িয়ে দিল না, উল্টে তাকে বলল কোনো সাহায্য চাই কিনা। তাহলে নিশ্চয়ই ঘটনার কিছুটা আন্দাজ করতে পেরেছিল সে। হয়তো সে আবির সাহেবকে সাহায্যও করতে চায়। আবির সাহেব ভাবেন এখন কি তার মিশির আলী সাহেবকে সব সত্য ঘটনা খুলে বলা উচিত। হয়তো সেই একমাত্র এই রহস্যের উদ্ঘাটন করতে পারে, সেই হয়তো শশমীকে আরো একবার অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে পারে। আবির সাহেব একটা চেয়ারে বসে বসে এইসব কথা ভাবছিলেন। এরপরেই হঠাৎ পিছন থেকে শশমী এসে বলল, এখানে বসে বসে কি ভাবছো গো বাবা? আবির সাহেব প্রথমে কিছুটা আটকে, তারপর অনেকটা স্বাভাবিক হয়ে উত্তর দিলেন, কিছু না মা, কেমন ঘুম হয়েছে? ভালো? হ্যাঁ বাবা, এখন আমি একটু ছাদে যাব আর আকাশ দেখব। এরপর শশমী ছুটতে ছুটতে ছাদে চলে গেল। আবির সাহেব যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। আসলে আবির সাহেব ভেবেছিলেন শশমী মনে হয় ঘুম থেকে উঠেই মানুষের মাংস খাওয়ার জন্য বায়না ধরবে, কিন্তু শশমী এরকমটা করেনি। সে পুরো স্বাভাবিক আচরণ করছে। তাই আবির সাহেব বেশ স্বস্তি বোধ করলেন। কিন্তু দিনে একবার তো তার এই মাংসের কথা মনে পড়বেই, তখন তিনি কি করবেন? এর উত্তর তার কাছে নেই। এরপর আবির সাহেব ভাবলেন এত বড় সমস্যা নিয়ে এইভাবে বেঁচে থাকা অসম্ভব। শশমী যত বড় হবে তার সমস্যা আরো বেশি করে বৃদ্ধি পেতে থাকবে, সে আরো বেশি করে হিংস্র হয়ে উঠবে। এই সমস্যার কথা কাউকে না কাউকে তো বলতেই হবে, যে এই বিষয়টা নিয়ে মজা না উড়িয়ে বিষয়টাকে সিরিয়াসলি নেবেন এবং যে করেই হোক এই রহস্যের সমাপ্তি সে করেই ছাড়বে। এমন একমাত্র মিশির আলী সাহেবই হয়তো এই কথাটাকে সিরিয়াসলি নেবে এবং সমাধান করার চেষ্টা করবে। আবির সাহেব এক রাতে মিশির আলী সাহেবকে বুঝতে না পারলেও ভালো মতো চিনতে পেরেছেন। এবার যেন হঠাৎই মিশির আলী সাহেবের ওপর আবির সাহেবের বিশ্বাস জন্মাতে শুরু করে এবং তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আজ বিকেলেই মিশির আলী সাহেবের সাথে দেখা করতে তার বাড়িতে যাবে এবং তাকে সব ঘটনা খুলে বলবে। দুপুর 1টা বাজে। মিশির আলী সাহেব বিছানায় বসে বসে সিগারেট টানছেন। রতন নামের একটি ছেলে তার ঘর পরিষ্কার করছে। রতনের বয়স 18 বছর। রতন 3 মাস ধরে মিশির আলী সাহেবের বাড়িতে কাজ করে। সিগারেটটা শেষ করার পর মিশির আলী সাহেব রতনকে ডেকে বলল, আজ বিকেলের দিকে আবির চৌধুরী নামের একজন লোক আমার সাথে দেখা করতে আসবেন। উনি আসলে ওনাকে ঘরে বসিয়ে আমাকে ঘুম থেকে ডেকে দেবে তো? এরপরে মিশির আলী সাহেব ঘুমিয়ে পড়লেন। রোজ দুপুরে ঘুমানো তার একটা অভ্যাস। বিকেল 4টে বাজতেই আবির সাহেব মিশির আলীর দেওয়া ঠিকানা অনুসরণ করে মিশির আলীর বাড়িতে এসে হাজির হলেন। আবির সাহেব ভাবল সে যেহেতু মিশির আলীকে কিছু না বলেই তার বাড়িতে চলে এসেছে, এটা দেখে নিশ্চয়ই মিশির আলী বেশ চমকে যাবেন। মিশির আলীকে বেশ চমকে দেওয়া যাবে। এরপর আবির সাহেব বাড়ির কলিং বেলটা বাজালেন। কলিং বেল বাজতেই রতন দ্রুত এসে দরজাটা খুলে দিল। তারপর তাকে দেখে রতন কিছুক্ষণ তার মুখের দিকে, আপনার নাম আবির চৌধুরী? ভেতরে আইসা বসেন, বাবু ঘুমাইতাছে। বাবু কইছিল আপনি আইলে ডাইকা দিতে। রতনের কথাটা শুনে আবির সাহেব বেশ চমকে উঠলেন। মিশির আলী সাহেব আগে থেকেই কি করে জানলো যে তিনি আজকে তার বাড়িতে আসবেন? আবির সাহেব 15 মিনিট বসতেই মিশির আলী সাহেব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার সামনে এসে হাজির হল। এরপর আবির সাহেব কিছুটা অপ্রস্তুত ভাবেই মিশির আলী সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি আগে থেকেই জানতেন যে আমি আপনার কাছে সাহায্য চাইতে আসব?
এরপর মিশির আলী সাহেব রতনকে 2 কাপ কফি দিতে বলে সিগারেটে আগুন ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ, জানতাম আপনি আসবেন, কিন্তু কিভাবে? আমি তো আপনাকে আমার কোনো সমস্যার কথাই বলিনি, আর এখানে আসার সিদ্ধান্ত তো নিলাম আজ সকালবেলা। আপনি বুঝলেন কিভাবে যে আমি? গতকাল রাতেই বুঝেছি, এবং আপনি নিজের অজান্তেই আপনার সমস্যার কথা। এত বড় বাড়িতে শুধু আপনি আর আপনার মেয়ের একা থাকেন, কোনো কাজের লোক আয়া কিংবা দারোয়ানও নেই। এটা দেখেই প্রথমে আমার খটকা লেগেছিল। তখনই আন্দাজ করতে পেরেছিলাম হয়তো আপনার বাড়িতে কোনো সমস্যা আছে। এরপর নিশ্চিত হলাম যখন আপনি একটা অদ্ভুত শিশু সম্পর্কে আমায় প্রশ্ন করেছিলেন। আপনি যখন প্রশ্নটা করেছিলেন, আপনার কণ্ঠের সুর তখন বেশ নরম হয়ে যায়। এমন ভাবে প্রশ্নটা করেছিলেন যে মনে হচ্ছিল আপনার কোনো আপনজনেরই এইরকম একটা অদ্ভুত আচরণের সমস্যাটা রয়েছে। আর আপনার আপন বলতে তো শুধু আপনার একমাত্র মেয়েই, যদিও আপনি প্রসঙ্গটা তখনই পাল্টে ফেলেছিলেন। আপনার বলা কথাগুলোর সূত্র ধরেই কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আপনার মেয়ের সমস্যাটা আসলেই কি রকম হতে পারে। তাই আমি আপনাকে বলেছিলাম যে আমার কোনো সাহায্য চাই কিনা, যাতে করে আমি পুরো ঘটনাটা জানতে পারি। আর পুরো ঘটনাটা জানা ছাড়া এই রহস্যের কোনো সমাধান করা কারো পক্ষেই সম্ভব। তাই আমি জানতাম যে সেই শিশুটার কথা আমি সিরিয়াসলি নেওয়ার কারণে আপনি আমাকে বিশ্বাস করতে শুরু করবেন, এবং আজ আমাকে পুরো ঘটনা, আর আপনিও এই রহস্য, আর আমিও রহস্য পাগল ছেলে। যেখানে রহস্য থাকে আমি ছুটে যাই। আমি আপনাকে পুরো ঘটনাটাই খুলে বলেছি। আপনি প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে দিন। যত টাকা লাগে আমি দিব। আমার এই রহস্যের সমাধান চাই। আপনি হয়তো জানেন না, আমি কোনো কেসের জন্য টাকা নিই না। রহস্য উদ্ঘাটন করাটাই আমার নেশা, পেশা নয়। আপনি আমাকে আপনার মেয়ের পুরো ঘটনাটা খুলে বলুন। এরপর আবির সাহেব সুস্মির জন্মের পর থেকে এখনো পর্যন্ত ঘটা সব ঘটনা মিশির আলী সাহেবকে খুলে বলেন। শুধু সেই আয়াগুলোর আত্মহত্যা করার ঘটনাটা লুকিয়ে যান। মিশির আলী সাহেব পুরো ঘটনাটা শুনে, রহস্য যেখানে রয়েছে এর সমাধানও সেখানেই রয়েছে। এই রহস্য উদ্ঘাটনের জন্য আমাকে আপনার মেয়ের সাথে মিশতে হবে এবং তার সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আমার মনে বেশ কিছু প্রশ্ন জেগেছে, যেগুলোর উত্তর একমাত্র আপনার মেয়ের কাছেই আছে। তার জন্য আমাকে তার সাথে কিছুদিন থাকতে হবে। বেশ, তো আপনি তাহলে আমার বাড়িতে চলে আসুন, আমার মেয়ের সাথে থেকে যা জানার জেনে নিন। কবে আসবেন তাহলে আমার বাড়িতে? আগামীকাল সকালে যাব, কিন্তু আপনার মেয়েকে আমার ব্যাপারে কিছুই বলবেন না। আমাকে আপনার বন্ধু হিসেবে তার কাছে পরিচয় করিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কাল আপনার অপেক্ষায় থাকবো মিশি। এটুকু কথা বলেই আবির সাহেব মিশির আলীকে বিদায় দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আবির সাহেব ভাবেন সুস্মি বাড়িতে পুরো একা রয়েছে। খালি বাড়ি পেয়ে সুস্মি যে কি করছে তার এটাও জানা নেই। আবার না জানি কোন অঘটন ঘটিয়ে ফেলে। এরপর আবির সাহেব তার এলাকাতে পৌঁছতেই দেখলেন তার বাড়ি থেকে একটু দূরেই অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। এরপর আবির সাহেব সেই ভিড়ের দিকেই এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে একটা মহিলা বসে বসে কাঁদছে। লোকেরা বলা বলি করছে মহিলাটির একটা 9 মাসের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহিলাটি নাকি তার পাশেই মেয়েটাকে একটা চেয়ারে বসিয়ে রেখে ফোনে কথা বলছিল। তারপর হঠাৎ খেয়াল করে তার পাশে মেয়েটা নেই। এরপরে পুরো রাস্তা খুঁজেও সেই বাচ্চা মেয়েটাকে পাওয়া গেল না। আবির সাহেব কথাটা শুনে বেশ কষ্ট পেলেন। এরপর তার নিজের বাড়ির দিকে এগিয়ে গেলেন। সুস্মির জন্য তার দুশ্চিন্তাও আরো বেড়ে গেল। এরপর বাড়ির গেটের সামনে যেতেই আবির সাহেব বেশ চমকে যায়। দেখলেন গেটে তালা দেওয়া নেই, গেটটা খোলা রয়েছে। এরপর ঘরের দিকে যেতেই দেখে ঘরের দরজাটা ভেতর দিক থেকে হালকা করে চাপিয়ে দেয়। কিন্তু আবির সাহেবের স্পষ্ট মনে আছে যে বাড়ি থেকে বের হওয়ার আগে ভালো করে সে ঘরের দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গিয়ে রেখেছিল, যাতে সুস্মি বাড়ির বাইরে যেতে না পারে।
তাহলে দরজাটা বাহির থেকে খুলল কে? তাহলে কি সত্যি সুস্মির? এরপর আবির সাহেব অনেকটা ভয়ের সাথে দ্রুত দরজাটা ধাক্কা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে। তারপর আবির সাহেব যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিল না। একটা ছোট্ট বাচ্চা মেয়ের মাথাহীন রক্তাক্ত শরীর মেঝেতে পড়ে রয়েছে, আর সুস্মি সেটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আবির সাহেবকে দেখেই সুস্মি একটু মিষ্টি করে হেসে বলল, বাবা, তুমি ভুল ছিলে। মানুষের মাংস খেতে তিতা লাগে না। মানুষের মাংস আর রক্ত পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। আমি এখন থেকে রোজ মানুষের মাংস আর রক্ত খাবো। আবির সাহেব সুস্মির এই রকম কথা শুনে আর কিছুই বলতে পারেন না, শুধু চুপচাপ মেঝেতে বসে থাকেন। বাচ্চাটার এই ভয়ঙ্কর চেহারা দেখে আবির সাহেবের মাথা ঝিমঝিম করতে থাকে। বাচ্চা মেয়েটার শরীর থেকে কিছুটা দূরেই তার মগজবিহীন মাথা পড়ে রয়েছে, আর সুস্মি সেই বাচ্চা মেয়েটার শরীর ছিঁড়ে ছিঁড়ে খায়। যদিও একটা 9 মাসের শিশুর শরীরটাকে একটা 6 বছর বয়সের বাচ্চা মেয়ের পক্ষে পুরোটা একসাথে কাঁচা চিবিয়ে খাওয়াটা সম্ভব নয়, তাই সুস্মি ছুরি দিয়ে কেটে কেটে শুধু বাচ্চা মেয়েটার মগজ, হৃৎপিণ্ড আর কলিজা আলাদা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর শরীরের বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প মাংস খাচ্ছে সে। একটা 6 বছরের বাচ্চা মেয়ের পক্ষে এতটা হিংস্রতা প্রদর্শন পুরোপুরি অসম্ভব। তাকে দেখেই বোঝা যায় যে তার ভিতরে একটা দ্বিতীয় সত্তার উপস্থিতি রয়েছে। সুস্মি যখন বাচ্চা মেয়েটার শরীরের রক্তপান করছিল, তখন সে অনেকটা জোকের মতো করেই ঠোঁটটা মেয়েটার চামড়ার ওপর রেখে চুষে চুষে রক্ত খাচ্ছিল। বাচ্চা মেয়েটাকে পুরোপুরি না খেয়ে শরীরের বিশেষ বিশেষ জায়গাগুলো খাওয়ার পরেই সুস্মি তার বাবা আবির সাহেবকে বাবা, আমি আর খেতে পাচ্ছি না। তুমি এখানে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসো, আমি এখন ঘুমাবো। এইটুকু কথা বলেই সুস্মি সেই অর্ধ খাওয়া বাচ্চা মেয়েটার শরীরটাকে মেঝেতে ফেলে রেখেই ঘুমাতে চলে গেল। আবির সাহেব সেই বাচ্চা মেয়ের এই রকম মাথা, হৃৎপিণ্ডহীন শরীর দেখে ভয়ে কাঁপতে থাকে। এরপর বুঝতে পারে যে তার আর কোনো উপায় নেই, তাকে এখন থেকে এই রকম অদ্ভুত পরিস্থিতির সাথেই অভ্যস্ত হয়ে উঠতে হবে, কারণ সে জানে যে সুস্মি ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। সে হয়তো এরপরে আরো মানুষ খুন করবে। এরপর মাঝরাতে আবির সাহেব সেই অর্ধ খাওয়া বাচ্চা মেয়েটার শরীরটা বাড়ির পিছনে নিয়ে যান এবং একটা গর্ত করে লাশটা পুঁতে রাখেন। এতে তার বেশ অপরাধ বোধও হয়, কিন্তু তার আর কিছুই করার ছিল না। এরপরে প্রায় সারা রাতই আবির সাহেব সুস্মিকে নিয়ে নানান ধরনের দুশ্চিন্তা করতে করতে জেগে থাকেন। এরপর সকাল হতেই সুস্মি ঘুম থেকে ওঠে এবং আবার স্বাভাবিক আচরণ করা শুরু করে। সে ছাদে যায়, আকাশ দেখে, নিজে নিজেই গুনগুন করে গান গায়। স্বাভাবিক যে সকল খাবারগুলো সে অপছন্দ করত সেগুলোও খেতে চায়। আবির সাহেব সুস্মির এইরকম ভালো ব্যবহার দেখে খুব খুশি হন, কিন্তু তিনি জানেন যে সুস্মির এই রকম স্বাভাবিক ব্যবহার ক্ষণিকের জন্যই। সুস্মি রোজই কয়েক ঘন্টা এরকম স্বাভাবিক ব্যবহার করেন, এরপরেই তো শুরু হয় তার পৈশাচিকতা। আগের পৈশাচিকতাগুলো একটু ছোট হলেও এইবারের পৈশাচিকতা বেশ বড়, ভয়ঙ্কর আর হিংস্র। একটা মানুষকে খুন করে তার মাংস খাওয়া তো আর কোনো সাধারণ বা স্বাভাবিক। সকাল 8টা বাজে। আবির সাহেব তার ঘরে বসে বসে মিশির আলী সাহেবের আসার অপেক্ষা করছিল। মিশির আলী সাহেব বলেছিলেন যে তিনি আজ সকালেই আসবেন। আবির সাহেবের বর্তমান ধারণা মিশির আলী সাহেব বেশ বুদ্ধিমান ব্যক্তি এবং সেই হয়তো একমাত্র এই জটিল সমস্যার সমাধান করতে পারবেন। সেই হয়তো সুস্মিকে বুঝতে পারবে এবং সুস্মির এই রকম পৈশাচিকতার পিছনের রহস্য।
সকাল 9টা বাজে। হঠাৎই আবির সাহেবের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আবির সাহেব দ্রুত গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলেই দেখলেন মিশির আলী সাহেব একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন। আবির সাহেব তাকে দেখেই বুঝতে পারলেন যে মিশির আলী সাহেব তার মেয়ে সুস্মির সাথে থাকতে এসেছেন। এরপর তিনি মিশির আলী সাহেবকে বাড়ির ভেতরে নিয়ে আসলেন। সুস্মি প্রথমে মিশির আলী সাহেবকে দেখে বেশ অবাক হয়, জানা কারণ সুস্মি জন্মের পর থেকে এখনো পর্যন্ত তার বাবার কোনো বন্ধু বা আত্মীয়-স্বজন মনে হয় বাড়িতে আসতে তার বাবা ছাড়া আর কোনো মানুষ নেই। এই বাড়িটাই হয়তো পুরো পৃথিবী। এই পৃথিবীতে শুধু টিকটিকি, ইঁদুর, বিড়াল, পাখি ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। কিন্তু সে যখন প্রথম ছাদে যাওয়া শেখে তখন সে বুঝতে পারে এই পৃথিবীটা আসলে অনেক বড়। এই পৃথিবীতে তারা ছাড়াও আরো অনেক মানুষ, আরো অনেক প্রাণের অস্তিত্ব রয়েছে, কিন্তু তাদের বাড়িতে শুধু কেউ আসে না। এরপর আবির সাহেব মিশির আলী সাহেবের কথা মতোই মিশির আলী সাহেবকে তার বন্ধু হিসেবে সুস্মির সাথে পরিচয় করিয়ে দেন। সুস্মি বেশ স্বাভাবিকভাবেই তার সাথে পরিচিত হয়। এরপর তারা তিনজনে বেশ কিছুক্ষণ একসাথে বসে। এরপর হঠাৎ আবির সাহেব মিশির আলী সাহেব আর সুস্মিকে বাড়িতে রেখে একটা জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এখন বাড়িতে শুধু সুস্মি আর মিশির আলী সাহেব। মিশির আলী সাহেব সুস্মিকে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু তার চোখে সুস্মির অস্বাভাবিক কিছুই ধরা পড়ল না। তার আচরণ একটা 6 বছর বাচ্চা মেয়ের মতোই ছিল। আবির সাহেবের বলা সুস্মির কোনো আচরণের সাথেই মিশির আলী এই সুস্মির আচরণের মিল খুঁজে পায় না। বিষয়টা মিশির আলী সাহেবকে বেশ ভাবায়। কিছুক্ষণ পর সুস্মি মিশির আলী সাহেবকে কিছু না বলে একা একাই ছাদে চলে যায়। মিশির আলী সাহেবও সুস্মিকে অনুসরণ করতে করতে ছাদে যায়। ছাদে গিয়ে দেখেন সুস্মি আকাশ দেখছে। এরপর মিশির আলী সাহেব অনেকটা স্বাভাবিকভাবেই সুস্মিকে প্রশ্ন করলেন, আকাশ দেখতে তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো। আর কি কি? গাছপালা, পাখি আর শুধু আকাশ। ভালো। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি সুস্মি? আমি তো সবকিছুই পছন্দ করি, বিশেষ করে গরম ভাত আর চিংড়ি ভুনা আমার প্রিয় আমার বাবা খুব ভালো চিংড়ি ভুনা বানাতে পারে। আচ্ছা সুস্মি, তুমি তো এখন অনেক ছোট। তুমি কি জানো যে আফ্রিকার কিছু কিছু শিশুরা সাধারণ খাবার পছন্দ করে না? তারা না মানুষ বা বিভিন্ন প্রাণীর তাজা রক্ত, কাঁচা মাংস ইত্যাদি কাঁচা। তোর বোকা, আমি কি আফ্রিকা চিনি নাকি? আমি তো আমার এলাকাটাই চিনি না ভালো করে। আর তুমি তো কিছুই জানো না, একটা মানুষ কি কখনো আবার অন্য একটা মানুষের রক্ত, কাঁচা মাংস এসব চিবিয়ে খেতে পারে নাকি? সেগুলো খায় জঙ্গলের হিংস্র প্রাণীরা। তুমি এসব জানো? আমার বাবা বলেছিল তো। আচ্ছা, তুমি আর কি কি জানো বলো তো? এইভাবে আরো বেশ কিছুক্ষণ সুস্মির সাথে কথা বলতে থাকেন মিশির আলী সাহেব, কিন্তু সুস্মির ভেতর অস্বাভাবিক কিছুই লক্ষ্য করলেন না তিনি। যেমনটা আবির সাহেব তাকে বলেছিলেন। তিনি ভাবলেন, তাহলে কি আবির সাহেব পুরো ঘটনাটাই মিথ্যে বলেছে, নাকি পুরো ঘটনাটা গুছিয়ে বলেননি তাকে? মিশির আলী সাহেব বুঝতে পারেন যে পুরো ঘটনাটা বুঝতে হলে তাকে আগে সুস্মির সাথে আরো বেশি সময় কাটাতে হবে। তাকে সুস্মিকে আরো কাছ থেকে চিনতে হবে। এরপরেই বোঝা যাবে সমস্যাটা কি সুস্মির নাকি আবির সাহেবের নিজেরই। শেষ করলাম আজ এইখানেই। আগামী পর্বে থাকবে রহস্যের উদ্ঘাটন। সমস্যাটা আসলেই কার, সুস্মির নাকি আবির বাবু নিজেই এই রকম মন গড়া কাহিনী তৈরি করেছিল নিজেরই মেয়ের সাথে? জানতে হলে সঙ্গে থাকুন বিদিশার গল্পে।